সাম্প্রদায়িকতার ঠাঁই হবে না বাংলাদেশে, সাংবিধানিক সুবিধা ভোগ করবে সব ধর্মের মানুষ, বললেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের শান্তি সমাবেশে সম্প্রীতির ডাক, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে মাঠে থাকার অঙ্গীকার। কুমিল্লায় হামলার হোতা শনাক্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ। পিএসসি প্রশ্নপত্র ফাঁসে 10 বছরের জেল, মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন। এবং টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াই, কিছুক্ষণ পর ওমানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুর বাজাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। ঐতিহ্যবাহী শীতল পাটির নাকাল অবস্থা, বংশ পরম্পরায় টিকে আছে কারিগররা। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষ ভোগ করবে স্বাধীনতা। বিশ্বকে না পারলেও বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য নিরাপদ আবাসভূমি করে তোলার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিনে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের বিশেষ আয়োজন। গণভবন থেকে আলোচনা যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট ভাই শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে উঠে আসে 75-এর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাও। সে ছোট্ট শিশুটি জন্মের পর যাকে আমি করে তুলে নিয়েছিলাম, আমার হাত ধরেই কিন্তু রাসেল হাঁটা শেখে। আমাদের 5টা ভাই বোনের আমরা ছিলাম, আমাদের 4 জনের অত্যন্ত আদরের, কিন্তু বাবার স্নেহ বঞ্চিত। রাসেলকে ভাই, এদিকে চাচার লাশ, ওদিকে কামালের লাশ, আব্বার লাশ, মায়ের লাশ সব মারিয়ে উপরে নিয়ে তাকে সবার শেষে নির্মমভাবে হত্যা করে। খন্দকার মোশতাকের সঙ্গে জিয়াউর রহমানও ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। তখন হত্যার বিচার চাইতে না পারার আক্ষেপও তার কণ্ঠে। আমাকে অনেক সময় মানবাধিকার নিয়ে প্রশ্ন করে, তখন আমার মনে হয়, আমি জিজ্ঞেস করি তাদের কি অধিকার আছে প্রশ্ন করার আমার, যেখানে আমার বাবা মা ভাইদের সবাইকে হত্যা করার পর আমি বিচার চাইতে পারিনি। খুনি মোশতাকের সাথে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে এই খুনের সাথে জড়িত ছিল। এই রাসেলকে সর্বশেষে হত্যা করা হয়। বলা হয়েছিল ওই ছোট্টটুকুর জন্য বাঁচে না। এই নির্দেশটা কে দিয়েছিল, কারা দিয়েছিল? অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানেও সেই নির্দেশনা দেওয়া আছে। আমাদের ইসলাম ধর্মেও সেই কথাই বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কাজে সেই বাড়াবাড়ি যেন কেউ না করে, সেটাও আমরা চাই। এবং এদেশে সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। পিতার আদর্শ নিয়েই আগামী প্রজন্মকে সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের বন্দোবস্ত করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আজকে রাসেল নেই, কিন্তু এদেশের হাজার হাজার শিশুরা তাদের জীবনের নিরাপত্তা, তাদের জীবনের সব চাহিদা যেন পূরণ হয়, তারা যেন সুন্দরভাবে বাঁচতে পারে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সাম্প্রদায়িকতার বিষদাঁত ভেঙে দিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীতে দলটির সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা থেকে এই ঘোষণা আসে। দলটির নেতারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে যে কোনো অপশক্তি রুখে দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীতে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা। এতে দলটির সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই ছাত্রলীগ, যুবলীগ সহ দলটির সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হন।
বৃষ্টি উপেক্ষা করে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে লেখা স্লোগান, ব্যানার, ফেস্টুন এবং প্লেকার্ড হাতে নিয়ে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের ভয় নেই, সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত ভেঙে দিবে আওয়ামী লীগ। যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে, এই অপশক্তিকে মোকাবিলা করবে। পরে কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে বের হয় প্রতিবাদ মিছিল। সাম্প্রদায়িকতার শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা। সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তিকে ব্যবহার করে বিএনপি এবং জামাত বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের টার্গেট করেছে এই সরকারের পতন, কিন্তু আমরা স্পষ্ট করে বলি যে কোনো ষড়যন্ত্র, কোনো পেছনের দরজা দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না। বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু হওয়া দীর্ঘ মিছিল অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। উস্কানিদাতা কিংবা গোষ্ঠীর সব অপতৎপরতা রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান আসে সমাবেশে। যারা এদেশকে পাকিস্তান বানাতে চায় এখনো, এ কারণেই বারবার এই আঘাত হানা হয়। কোন দেশপ্রেমী বিরোধী দল থাকলে এই রকম হওয়ার কথা না। সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তি রুখে দেওয়ার ঘোষণা দেয় ছাত্রলীগ। যারা এই বাংলাদেশে আবারও সেই সাম্প্রদায়িক বিষ যারা ছড়িয়ে দিতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ারি বার্তা দিয়ে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের প্রগতিশীল ছাত্র সমাজ কখনোই তাদের এই অরাজকতা মেনে নেবে না। যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিয়ে এই বাংলাদেশ থেকে তাদেরকে প্রতিহত করা হবে। যে কোনো মূল্যে দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দুর্গাপূজা ঘিরে কুমিল্লার অপ্রীতিকর ঘটনার হোতাকে শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, সে পালিয়ে বেড়াচ্ছে, বারবার স্থান পরিবর্তন করছে, তবে যে কোনো সময় তাকে গ্রেফতার করা হবে। দীপু শিকদারের রিপোর্ট। কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপে পবিত্র কোরআন শরীফের অবমাননার ধোঁয়া তুলে হামলা ভাঙচুরের ঘটনায় পুরো দেশে তোলপাড় শুরু হয়। চাঁদপুর, নোয়াখালী, ফেনী সহ দেশের আরও কয়েকটি জেলায় অপ্রীতিকর ঘটনা ঘটে, মারা যান বেশ কয়েকজন। র্যাব সদর দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুমিল্লার ঘটনার মূল হোতা গ্রেফতার হবে যে কোনো সময়। কুমিল্লার যে ঘটনাটি ঘটিয়েছে, আমরা তাকেও কিছু অল্প সময় ধরে ফেলতে পারবো বলে আমাদের বিশ্বাস। সে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছে। কেন সেই ঘটনাটা ঘটিয়েছিল আমরাও আপনাদের কাছে জানাবো। 16 মে পল্লবীর একটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনার ফুটেজ নোয়াখালীর ঘটনায় নিহত যতন সাহা হত্যার বলে অপপ্রচার চালানোয় ক্ষোভ জানান মন্ত্রী। পল্লবী সেই ঘটনা হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজকে ব্যবহার করে নোয়াখালীর যতন সাহাকে এইভাবে হত্যা করা হয়েছে মর্মে অপপ্রচার করা হচ্ছে। এর আগে র্যাবের প্রযুক্তিগত আধুনিকায়নের কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। র্যাবের ডিজি এবং এনটিএমসির পরিচালক জানান, এর ফলে অপরাধ দমন সহজ হবে। দোষী ব্যক্তিদের বা কোনো সাসপেক্টকে যাকে শনাক্ত করেছি ওপেন সোর্স থেকে, তার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য ডিজিটাল ইনফরমেশন পাওয়ার আমাদের সুযোগ হবে। সকল স্ট্রাকচারাল ডাটা সেটকে একত্রিত করে একটি সেন্ট্রাল ডাটা হাব সিস্টেম তৈরি করা হয়েছে, যার ফলশ্রুতিতে সকল আইন শৃঙ্খলা তদন্তকারী এবং গোয়েন্দা সংস্থা ছাড়াও অন্যান্য সরকারি সংস্থাসমূহ এর সক্ষমতার সুফল লাভ করছে। র্যাব প্রাইভেট ক্লাউড, ওপেন সোর্স ইন্টেলিজেন্স, ডাটা হাবের মতো উচ্চ প্রযুক্তির সংযুক্তির কারণে র্যাবের ব্যাটালিয়ন ও ক্যাম্পগুলো সুবিধা ভোগ করবে। এনটিএমসি থেকে পাচ্ছে ডাটা হাব, পাচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অন্যদিকে সাম্প্রদায়িক হামলার ঘটনায় অব্যাহত আছে গ্রেফতার। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হোতাদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশ চলছে। প্রতিনিধিদের সহায়তায় আরও বিস্তারিত জানাচ্ছেন রত্না জামান। ঘটনা শুরু কুমিল্লায়, এরপরই সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে। বেশ কিছু পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এই ঘটনায় এরই মধ্যে ৭১ মামলায় ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। অব্যাহত আছে অভিযান। রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গাজীপুরের কাশিমপুর এলাকায় ৩ মামলায় গ্রেপ্তার ২৮ জন। চট্টগ্রামে ৮ মামলায় এ পর্যন্ত ১৮৪ জন গ্রেপ্তার। রংপুরে ২টি মামলায় গ্রেপ্তার ৪২ জন। বান্দরবনে ২টি মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার ৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। ফেনীতে ২টি মামলায় ৫ জন ও নোয়াখালীতে ৫ মামলায় ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে সম্প্রীতির মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। কুমিল্লায় সম্প্রীতি শোভাযাত্রা করেছে দক্ষিণ জেলা যুবলীগ। এছাড়া ক্ষতিগ্রস্ত পূজা মণ্ডপ এলাকা পরিদর্শন করেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। নোয়াখালীতে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা হয়েছে। বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সাংস্কৃতিক সমন্বয় পরিষদ। ফেনীতে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। এছাড়া সিলেট, দিনাজপুর, নওগাঁ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার সহ বিভিন্ন জেলায় সম্প্রীতি সমাবেশ হয়েছে। রত্না জামান, ২১শে টেলিভিশন। দেশের বিভিন্ন স্থানে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণাও দিয়েছেন তিনি। এছাড়া সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসে জড়িত হলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রেখে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি আইনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষের বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও বাড়িঘরে আগুন দেওয়ার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে সরকারের নির্দেশনার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। টু টেক স্টার্ন অ্যাকশন এসবের বিরুদ্ধে এবং যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে এই যারা এগুলো সূত্রপাত করলো তাদেরকে অ্যাকশন নিতে। হামলায় রংপুরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে ও কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। ধর্মীয় এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে এটা জনগণের সাথে শেয়ার করার জন্য, যে ছোটখাটো টুইস্টিং কেউ করলেই যে এইভাবে রিয়াকশন করতে হবে এটা করা যাবে না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন ২০২১, জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২১ এবং চট্টগ্রাম শাহী জামে মসজিদ আইন ২০২১-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়ার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত থাকবে তাদের 10 বছরের কারাদণ্ড মেনশন করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যারা ইনভলভ থাকে তাদেরকে বিচারের আওতায় এনে সাথে সাথে পানিশমেন্ট দেওয়া যেতে পারে। একই সাথে ই কমার্স খাতকে সুশৃঙ্খল অবস্থায় আনতে শীঘ্রই নিবন্ধনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এই জাতীয় ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত সবাইকে একটা রেজিস্ট্রেশন সিস্টেমের মধ্যে এনে তাদের মনিটরিং করতে হবে। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। লিটার প্রতি সয়াবিন তেলের দাম বাড়ল আরও 7 টাকা। তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে প্রায় 42%। কাঁচামালের দাম ঊর্ধ্বমুখী, স্বস্তিতে নেই রপ্তানিকারকরা। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। আবারও সম্প্রীতি সমাবেশের খবর। সাম্প্রদায়িক উস্কানি ও হামলার প্রতিবাদে রাজধানীতে সম্প্রীতি সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। সমাবেশ থেকে হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি ও সহ অবস্থান বজায় রাখার পাশাপাশি হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মিনাল আদিবা। এবার রাজপথে সম্প্রীতির বন্ধন, সব ধর্মের, সব মতের মানুষ একই কাতারে। এটাই আমাদের বাংলাদেশ। রাজধানীর পথে পথে সবাই একই কাতারে। পদ্মা মেঘনার জল অনেক ঘোলা হয়েছে এই ধর্মের নামে, আর নয়। এসব কথাই জানান দিল সমাবেশগুলোতে, যে কোনো মূল্যেই রুখতে হবে সাম্প্রদায়িক অপশক্তি। এই ধরনের সাম্প্রদায়িকতা
শান্তি বিনষ্টকারী অপশক্তির এই বিচ্ছিন্নভাবে হলেও দেশের বিভিন্ন জায়গায় যে উত্থান ঘটেছে সেটি নিন্দনীয়। ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। ব্যানার, ফেস্টুন, প্লাকার্ডে তাই এই প্রতিবাদ। আর ধর্মীয় নেতারা বললেন, ধর্ম কখনোই মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করায় না। অপশক্তি যতই শক্তিশালী হোক, সবাইকে আইনের আওতায় আনার আহ্বান ছিল সকলের। সেই হামলাকারীদের গ্রেফতার করুন অবিলম্বে, এই সাম্প্রদায়িক সহিংসতা অবিলম্বে সেটি বন্ধ করুন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রত্যেক নাগরিককে যার যার অবস্থান থেকে সচেতন থাকতে হবে বলেও মনে করেন বক্তারা। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে মিডিয়া প্ল্যাটফর্মের দায়িত্বশীল এবং তথ্যভিত্তিক প্রতিবেদনের মাধ্যমে সব ধরনের ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, মানুষ যখন আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করছিল তখন বিভিন্ন স্থানে হিন্দু ধর্মীয় স্থাপনা এবং প্রতিমার উপর হামলার খবর প্রকাশিত হয়েছে। সরকার সেসব ঘটনা গুরুত্ব সহকারে দেখছে। তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে 22টি জেলায় মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ সরকার ধর্ম যার যার, উৎসব সকলের এই মূল মন্ত্রকে সমর্থনের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। এবার প্রতি লিটারে 7 টাকা বেড়েছে। এতদিন কয়েক দফা বেড়ে দর ছিল 153 টাকা। এখন থেকে 1 লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 160 টাকা দরে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়কে এ কথা জানায় বাংলাদেশ ভোজ্য তেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তেলের এ দাম নির্ধারণ করে সংগঠনটি। 1 লিটার বোতলজাত সয়াবিন তেল 160 টাকায় বিক্রি হবে। এছাড়া 5 লিটারের 1 বোতল তেল পাওয়া যাবে 760 টাকা, যা এতদিন 728 টাকা ছিল। খোলা সোয়াবিন তেল লিটার প্রতি 136 টাকা ও বোতলজাত ও পাম সুপার তেল 118 টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা। তৈরি পোশাকের রপ্তানি বাড়ছে। গেল সেপ্টেম্বর আগের বছরের একই সময়ের তুলনায় এ খাতের রপ্তানি বেড়েছে প্রায় 42%। তবুও স্বস্তিতে নেই রপ্তানিকারকরা। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পাশাপাশি শিপমেন্টে খরচ বাড়ায় উদ্বিগ্ন তারা। তহিদুর রহমানের রিপোর্ট। বৈশ্বিক করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে, খুলছে কলকারখানা, বাড়ছে কাঁচামালের চাহিদা। ফলে হঠাৎ করেই চাপ তৈরি হয়েছে সামগ্রিক যোগানের উপর। চাহিদা ও যোগানের মধ্যে বিস্তর ফারাক থাকায় লাগামহীন কাঁচামালের দাম, সাথে যোগ হয়েছে শিপমেন্টের বাড়তি খরচ। এমন পরিস্থিতিতে নেট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমের নেতারা বলছেন, পর্যাপ্ত ক্রয়াদেশ থাকার পরও স্বস্তিতে নেই তারা। দ্রব্যমূল্যের যে বৃদ্ধি এবং যে কন্টেনারের ভাড়া বৃদ্ধি, জাহাজ ভাড়া বৃদ্ধি, এয়ার ফ্রেট বৃদ্ধি, এই সব কিছু কিন্তু আমাদেরকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। তাদের মতে এই মুহূর্তে পণ্যের ক্রয়াদেশ বাড়ানোর চেয়ে কাঁচামালের নতুন উৎস খুঁজে বের করা জরুরি। আফ্রিকার কিছু দেশ হতে পারে, বা এতদিন যেটা আমরা চায়নার বিকল্প তাইওয়ান বা ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকং, ইভেন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার দিকেও আমরা সোর্সিং করতে পারি। We need to think that okay, how we can go. আতঙ্ক তৈরি না করে আগামী 1.5 বছর স্থিতিশীল থাকলে মার্কেটের উন্নতি হবে। Don't get panic. Hopefully we'll bounce back again. এদিকে সমুদ্র পণ্য পরিবহন ব্যয় বেড়েছে অস্বাভাবিক হারে। আমদানি রপ্তানি পণ্যের বাড়তি চাপের উপর জ্বালানি তেলের দাম বেড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রপ্তানিকারকরা। কন্টেনার শর্টেজ আছে, ভেসেল ফ্রেটের দাম, ফ্রেট তো 4 গুণ বাড়ছে। $3,000 এখন প্রায়, এখন লাস্ট $18,000-19,000 পর্যন্ত চলে গেছে, তাও পাওয়া যাচ্ছে না। আমাদের যে ওভারঅল কাস্টমস এনবিআর সিস্টেম রয়েছে, এখানে একটি ব্যাপার নিয়ে বারবার আমাদের এখানে একটি ব্যাপার আসছে, সেটি হলো যে বারবার ওভেনের ক্ষেত্রেও কিন্তু তারা অডিট করছে আমাদেরকে, যে আমাদের ওজন কতখানি ইম্পোর্ট করলাম, কতখানি এক্সপোর্ট করলাম, এটি নিয়ে নানা ধরনের জটিলতা সৃষ্টি করা হচ্ছে। তবে স্থানীয় বাজারে ডলারের মূল্যবৃদ্ধির ঘটনা বৈদেশিক বাণিজ্যের চাপ মোকাবেলায় রপ্তানিকারকদের কিছুটা সহায়তা করছে বলে মত বিশ্লেষকদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
একদিনের ব্যবধানে করোনায় আবারও কমেছে মৃতের সংখ্যা। 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 7 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 832টি ল্যাবে 21,308টি নমুনা পরীক্ষায় শনাক্ত 469 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 15,66,296 জন। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 1,01,00,000-এর বেশি। করোনায় এই পর্যন্ত প্রাণহানি 27,785 জন। মৃত্যু হার 1.77%, শনাক্তের হার 2.20 এবং সুস্থতার হার 97.62%। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে আটকে পড়া 3 শতাধিক পর্যটক নিরাপদে ফিরে এসেছে। সকালে 9টি ট্রলারে পর্যটকরা কক্সবাজারের টেকনাফে ফিরে আসে। এর আগে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় টেকনাফের সাথে সমুদ্র পথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ কারণে রোববার বিকেল থেকে কোনো নৌযান প্রবালদ্বীপ থেকে ছাড়তে পারেনি। ফলে সেন্ট মার্টিনে বেড়াতে যাওয়া পর্যটকরা সোমবার টেকনাফে ফিরতে পারেনি। আজ তাদের ফিরিয়ে আনা হয়। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। হাজার বছরের ঐতিহ্যের সাথে মিশে আছে বাংলার শীতল পাটি। বাংলাদেশের ঐতিহ্যগত কুটির শিল্প এটি। কালের বিবর্তনে প্লাস্টিকের পাটির কাছে কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও অনেক কারিগর বংশ পরম্পরায় ধরে রেখেছেন শীতল পাটির ঐতিহ্য। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। তোমার চোখের শীতল পাটি তাও বিছিয়ে শুয়ে। ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলা কবিতা ও গানে শীতল পাটির কথা উঠে এসেছে আগে থেকেই। চোখের শীতল পাটি, শীতল পাটি মেঝেতে পাতা এক ধরনের আসন বা গালিচা। মোর্তা বা পাটিবেত বা মুস্তাক নামের গুল্ম জাতীয় উদ্ভিদের ছাল থেকে এগুলো তৈরি হয়। শহরে এখন শোপিস হিসেবে রাখা হলেও গ্রামে এটি মাদুর ও বিছানার চাদরের পরিবর্তে ব্যবহার করা হয়। শীতল, মসৃণ ও আরামদায়ক বলে এর কদর রয়েছে বেশ। চাঁদপুরের কচুয়া উপজেলার কড়াইয়া গ্রামের পাটিয়াল পাড়া এটি। নানা প্রতিকূলতার মধ্যেও বংশ পরম্পরায় শীতল পাটি তৈরি করে জীবিকা নির্বাহ করছেন এখানকার মানুষ। কারিগররা জানান, ছোট একটি পাটি বানাতে 2-3 দিন এবং মাঝারি ও বড় পাটি বানাতে 6-7 দিন সময় লাগে। আমার দাদাই করছে, আমার বাবাই করছে, ছোট হইতে আমিও করতেছি। কাজ মনে করেন যে প্লাস্টিকে নষ্ট করে দিচ্ছে। এদিকে কারিগরদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঐতিহ্যটিকে রক্ষণাবেক্ষণের জন্য এবং এই ঐতিহ্যটিকে ধরে রাখার জন্য যা যা করণীয় সকল কার্যক্রম উপজেলা প্রশাসন গ্রহণ করবে। জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো 2017 খ্রিস্টাব্দে বাংলাদেশের সিলেট অঞ্চলের শীতলপাটি বুননের ঐতিহ্যগত হস্তশিল্পকে বিশ্বের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। গবেষণায় আছে বহুমুখী সাফল্য, দেশ বিদেশের বাজারে যোগাযোগ না থাকায় দাঁড়াতে পারছে না পাট পণ্য। আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। গৃহস্থালী ও শৌখিন মিলে প্রায় 300-র কাছাকাছি পণ্য তৈরি বা উদ্ভাবন হয়েছে পাট দিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে শিল্পের সংযোগ না থাকার কারণে বহুমুখী পাট পণ্যের বাণিজ্যিক উৎপাদন সম্ভব হচ্ছে না। মেহেদী হাসানের রিপোর্ট। সুতলি আর বস্তা দিয়েই একসময় বিশ্ববাজার দখল করেছিল বাংলার পাট। এরপর প্লাস্টিক আর সিনথেটিকের দাপটে বিশ্ববাজারে কোণঠাসা হয়ে পড়ে পাট পণ্য। ধারাবাহিক লোকসানে এখন বন্ধ রাষ্ট্রীয় মালিকানাধীন সব পাট কল। যদিও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পাট থেকে প্রায় 300 নতুন পণ্য তৈরি বা উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। পাট থেকে টিন, ফার্নিচার, নানা শৌখিন ও গৃহস্থালী পণ্যের পাশাপাশি তুলার সাথে বিভিন্ন অনুপাতে মিশিয়ে তৈরি করা হয়েছে উন্নত মানের সুতা, যা দিয়ে তৈরি করা সম্ভব হোম টেক্সটাইল থেকে শুরু করে ডেনিমের মতো ফেব্রিক্স।
কিন্তু দেশের পাটকলগুলো এখনো সুতলি ও বস্তা উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ। জুট মিলের যে মেশিনারি আছে তা দিয়ে এগুলি সম্ভব না, এগুলিকে সম্পূর্ণ নতুনভাবে নতুন টেকনোলজি স্থাপন করতে হবে। তো আপনি বুঝেন যে একটা টেকনোলজি যে আমাকে এখানে 300-400 কোটি টাকা যদি খরচ করতে হয়, যেই ইন্ডাস্ট্রি এখনও কেউ বানায়নি, আপনাকে প্রথম দাম করতে গেলে অবশ্যই আপনাকে কোনো সাপোর্ট লাগবে। তার মালিকানাধীন প্রতিষ্ঠান সোনালী আঁশ বিশ্ববাজারে পাটের তৈরি জুতার বড় রপ্তানিকারক, আর এই পণ্যের বৈশ্বিক বাজার কয়েক বিলিয়ন ডলার। চাইনিজরাই আমাদের পুরো পৃথিবীতে বেশিরভাগ প্রোডাকশন করে, বাংলাদেশেও কিছু ফ্যাক্টরি বর্তমানে হচ্ছে, বাট চাইনিজদের ডিজাইন ফ্যাশন যেহেতু ওরা জুতা ডমিনেট করে, তো ওদের মানে পরিমাণই পৃথিবীতে ওরা বেশি করে, সুতরাং এটার অনেক সুযোগ বাংলাদেশে আছে। এদিকে বস্ত্রশিল্পের চাহিদা মেটাতে বছরে 70 লাখ বেলেরও বেশি তুলা আমদানি করে বাংলাদেশ। পাটকে তুলার বিকল্প হিসেবে দাঁড়া করানো গেলে আমদানি খরচ কমার পাশাপাশি বাড়ত মূল্য সংযোজনও। কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রি ও পাট গবেষণা ইনস্টিটিউটের সমন্বিত কর্মপরিকল্পনা না থাকায় অনেক সম্ভাবনাই কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করে বিটিএমএ। আমি আজকে 4 বছর প্রেসিডেন্ট, আমার জানা মতো যে কোনোদিন তারা পাট গবেষণা ইনস্টিটিউট আমি কোনো চিঠিও পাইনি বা পাট গবেষণা ইনস্টিটিউট আমাদেরকে এই সমস্ত জিনিসের দাওয়াত আমন্ত্রণ করেনি। তারা যে বলতেছে পাটের বিকল্প বানাইছে, সে বিষয়টা বাস্তবে প্রতিফলন করে আমাদেরকে দেখানোর জন্য, অথবা আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, অথবা আমরা তাদের এখানে যেতে পারি যে তারা কি বানাইছে, এটা আদৌ সম্ভব কিনা কমার্শিয়াল পাবে, সেটা আমরা দেখতে চাই। পাটের সোনালী দিন ফেরানো অসম্ভব নয়। এক্ষেত্রে গবেষণা, শিল্প উৎপাদন ও বাজারজাতকরণে সমন্বিত পরিকল্পনা জরুরি, এমনটাই মত সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। টানা দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। মাত্র 7 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক কমেছে 347 পয়েন্ট। মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া 276টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 87টির, কমেছে 254টির, অপরিবর্তিত ছিল 35টি দর। ডিএসসি প্রধান সূচক ডিএসসি এক্স 76 পয়েন্ট কমে নেমে আসে 7020 পয়েন্টে। আর দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1682 কোটি 85 লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে 48 কোটি 78 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সাম্প্রদায়িকতার ঠাঁই হবে না বাংলাদেশে, সাংবিধানিক সুবিধা ভোগ করবে সব ধর্মের মানুষ, বললেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের শান্তি সমাবেশে সম্প্রীতির ডাক, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে মাঠে থাকার অঙ্গীকার। কুমিল্লায় হামলার হোতা শনাক্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ। পিএসসি প্রশ্নপত্র ফাঁসে 10 বছরের জেল, মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন। টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াই, কিছুক্ষণ পর ওমানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।